ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু, লঙ্ঘন না করতে উভয় পক্ষকে ট্রাম্পের আহ্বান। শান্তির বার্তা আসতেই নামছে জ্বালানি তেলের দাম। মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসিনা কামালের পক্ষে আইনজীবী নিয়োগ। আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় 16 জনের সম্পৃক্ততার প্রমাণ। নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে 147টি রাজনৈতিক দলের আবেদন, বাহারি নামের ছড়াছড়ি। এবং নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা ডেঙ্গু, হাসপাতালে বাড়ছে নমুনা পরীক্ষা, সতর্কতার পাশাপাশি ভ্যাকসিন নেওয়ার পরামর্শ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি বুশরাত জাহানিমা। এবার বিস্তারিত। ইরান ইসরায়েলের সংঘাত প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাই সত্যি হলো, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়ে গেছে। এমন ঘোষণা দিয়ে এটি লঙ্ঘন না করতে দুপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এর আগে ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি নাকচ করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে 4 জনের মৃত্যুর খবর জানায় তেল আবিব। এদিকে যুদ্ধবিরতির খবরে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় ইরান ইসরায়েল 12 দিনের সংঘাত অবসান হচ্ছে। ইতোমধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। তবে সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে। নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, দয়া করে কেউ এটি লঙ্ঘন করবেন না। এর আগে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সাড়া দিতে রাজি তেহরান। মার্কিন ঘাঁটিতে হামলার পর কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর এমন তথ্য জানান। সোমবার রাতে কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে হামলার আগে ইরানের পক্ষ থেকে সময় ও লক্ষ্যবস্তু সম্পর্কে আগাম জানিয়ে দেয়ায় আগেভাগেই খালি করে দেয়া হয় ঘাঁটি। ফলে সেখানে কোনো হতাহত হয়নি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী সেখানে প্রায় 8000 মার্কিন নাগরিক রয়েছেন। কাজ করেন কিছু ব্রিটিশ সামরিক কর্মীও। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একে খুব দুর্বল হামলা বলে বর্ণনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আশা করেছিল আরও আগেই বড় ধরনের হামলা করবে ইরান, তা না হওয়ায় তিনি হতাশ। তবে আগাম সতর্কতা দেয়ায় তেহরানকে ধন্যবাদ জানান ট্রাম্প। সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প এও জানান, ইসরায়েল ও ইরান একটি সর্বাত্মক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতি ঘোষণা করলেও মঙ্গলবার সকালে 3 দফায় দক্ষিণ ইসরায়েলের বিয়ার শেভার শহরে আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এতে অন্তত 4 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস। এদিকে দুদেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ট্রাম্পের এমন ঘোষণার পরেই কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। 1 সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে মঙ্গলবার তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। মানবতা বিরোধী অপরাধ মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য 1 জুলাই দিন ধার্য করেছেন আদালত। এদিকে আশুলিয়া হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় 16 জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 2 জুলাই প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন টিম। এ মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি ও শাহিদুল ইসলাম সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এছাড়া মানবতা বিরোধী অপরাধ মামলায় চৌধুরী আব্দুল্লাল মামুন এবং গুম সংক্রান্ত মামলায় জিয়াউল হাসানকেও হাজির করা হয়েছে। আসামি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। উনি আজকে উপস্থিত আছেন। বাকি 2 জন পলাতক আছেন। এই পলাতক 2 জনের জন্য পেপার পাবলিকেশন হয়েছে। তাদেরকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তারা হাজির হন নাই। এবং যেহেতু হাজির হন নাই, পলাতক আসামিদের বিষয়ে যে বিধান, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু। পাপ্পু, মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও কামালের পক্ষে তো আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এই মামলা সহ সার্বিক বিষয়ের নতুন কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আপনি জানেন যে প্রসেসিংটি ছিল, অর্থাৎ গত 3 জুন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান
কামালকে আসলে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, যে এটা নির্দেশ দিয়ে একটা বিজ্ঞাপন জারি করা হয়, কিন্তু বিজ্ঞাপন জারির পর তারা আসলে আজকেও উপস্থিত হননি, যার কারণে ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী একটা ডিসিশন হয় যে তাদের পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হবে। এর আগেও একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু তাকে নিয়ে অনেক সমালোচনা হয়। আমরা আজকে জানতে চাইছি যে পুনরায় যে আদালত অবমাননার মামলায় যাকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল তিনি কি থাকবেন কিনা শেখ হাসিনার আইনজীবী, কারণ তার নামে বেশ কিছু ক্লেম উঠেছে তাকে কি রাখা হবে কিনা, যেহেতু একজন পক্ষপাতমূলক আচরণ করছেন। কিন্তু তখন তিনি আদালত বললেন যে এটা আসলে তাদের ব্যক্তিগত বিষয়, তারা কাকে দিবেন এটা সম্পূর্ণটা ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান এবং যারা বিচারপতি রয়েছেন তাদের এখতিয়ার। প্রসিকিউশনকে আমরা জানতে চেয়েছিলাম যে কেন তাদেরকে দেওয়া হয়েছে, যারা একটু বিতর্কিত তাদেরকে কি দেওয়া যাবে কিনা, সেক্ষেত্রে প্রসিকিউশনের কোনো দাবি থাকবে কিনা। তখন প্রসিকিউশন বলছেন যে আমাদের আসলে কিছু বলার নেই, যা ডিসিশন হবে সেটা ট্রাইব্যুনাল থেকে আসবে। এবং চিফ প্রসিকিউটরের যিনি পরামর্শদাতা অর্থাৎ টবি ক্যাডম্যানকে আমরা জিজ্ঞাসা করছিলাম যে আসলে আইন কি বলে, তখন তিনি বলেছেন যে আসলে এটা সম্পূর্ণটা এখতিয়ারই থাকে ট্রাইব্যুনালের চেয়ারম্যানদের কাছে, এটা প্রসিকিউশন যদি তাদের কোনো পছন্দ থাকে সেটা তারা বলতে পারে না, অর্থাৎ সম্পূর্ণটা ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান তারা জানাবেন। আরেকটি জিনিস জানা যারা আশুলিয়া যে 6 জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে তার আসামি ছিলেন 16 জন, যার প্রধান আসামি করা হয়েছিল সাবেক এমপি সাইফুল ইসলামকে। তিনি পাশাপাশি আরো 15 জন রয়েছেন, যার ভিতরে আজকে 7 জন পুলিশ কর্মকর্তাকে হাজির করা হয়েছে। বারবারই ট্রাইব্যুনাল থেকে বলা হচ্ছিল যে যিনি প্রসিকিউশন তিনি বলছেন যে আজকে 8 জন উপস্থিত রয়েছেন এবং 8 জন পলাতক রয়েছেন। তখন যিনি চেয়ারম্যান ট্রাইব্যুনাল তিনি জানতে চাইছেন যে এখানে তো আমি 7 জন দেখছি, আরেকজনকে। আমরা জানি যে গত কয়েকদিন আগেই একজন আসামি যিনি জুলাই গণহত্যার আসামি ছিলেন এবং বিরলিয়ার সাবেক চেয়ারম্যান ছিলেন বিরলিয়া এলাকার, তিনি আত্মহত্যা করেন কারাগারে। আমরা জানতে চেয়েছিলাম প্রসিকিউশন টিমে যে 16 জন, সেই 16 জনের ভিতরে এই একজন ব্যক্তি আছেন কিনা। তখন প্রসিকিউশন বলছেন যে তারা আরো যাচাই বাছাই করবেন এবং যাচাই বাছাই করার পর তারা আসলে বলতে পারবেন যে তিনি আছেন কিনা। আজকে আসলে মূলত দাখিল করার কথা ছিল তাদের যে তদন্ত রিপোর্টটি, গত 19 জুন ট্রাইব্যুনালের কাছে তদন্ত সংস্থা আসলে যে 6 জন লাশ পোড়ানোর মামলার তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল সেটাই কিন্তু আজকে দাখিল করার কথা ছিল, কিন্তু সেটাই হয়নি। আরেকজন যিনি রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, যার বিরুদ্ধে গুমের অভিযোগ রয়েছেন, এই গুমের মামলা কিন্তু তিনি রয়েছেন, শেখ হাসিনা রয়েছেন, শেখ হাসিনার সহ টোটাল 11 জনের নাম রয়েছিল। তো তাদের ভিতরে জিয়াউল হাসানের যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরো 2 মাস সময় চেয়েছিলেন প্রসিকিউশন, সেই সময়টি দিয়েছেন ট্রাইব্যুনাল। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সঙ্গে আলোচনার জন্য সচিবালয়ে গেছেন আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যদের 10 জনের প্রতিনিধি দল। এর আগে সকাল থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। দাবি আদায়ে সরকারকে আলটিমেটামও দেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার। পিলখানা হত্যাকাণ্ডের বিচার পুনর্বিবেচনা, নিরপরাধ কারাবন্দীদের মুক্তি ও চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল সহ ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন করছেন বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন। মুনতাসির, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মূল দাবিগুলো কি কি এবং বর্তমানে তারা কোথায় অবস্থান করছেন জানাবেন। যেমনটি বলছিলাম এমা, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা কিন্তু গতকাল রাত 10টা থেকে কিন্তু এই শাহবাগ প্রান্তে তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদের 3 দফা দাবি কিন্তু আসলে সরকার যদি মেনে না নেয় তাহলে দুপুর 12টার পরে তারা মার্চ টু যমুনা যাওয়ার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে তারা আরেকটু কনসিডারেশনে এসে তারা কিন্তু আলোচনা টেবিলে বসার জন্য সচিবালয়ের 10 সদস্যের একটি টিম তারা গিয়েছেন এবং তারা কিন্তু সেখানে গিয়ে কিছুক্ষণ আগেই কিন্তু আসলে তারা এই শাহবাগ প্রান্ত থেকে গিয়েছেন এবং তারা সেখানে গিয়ে কথা বলছেন। এবং আমরা একজন বিডিআর সন্তানের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে আপনাদের যে দাবিগুলো, সেই দাবিগুলোর পিছনে আসলে যুক্তিগুলো কি কি, যে 3 দফা দাবি নিয়ে আসলে আপনারা এত দিন ধরে আসলে আন্দোলন করে যাচ্ছেন? আচ্ছা, আমাদের প্রথম দাবিটা হচ্ছে চাকরিটা পুনর্বহাল করতে হবে। আচ্ছা, আমি যে দাবিটার যুক্তিটা দেই সবসময় সেটি হচ্ছে যে ঢাকার বাইরে কি হয়েছে, ঢাকার বাইরে কিন্তু কিচ্ছু হয় নাই, কোনো একটা ক্যাম্পে কিছু হয় নাই, কিছুই হয় নাই। হয়তো বলতে গেলে 2-1টা ক্যাম্পে হইচই হইতে পারে, কিন্তু এখন একটা হইচই হওয়ার কারণে একটা বিডিআরের 3টা করে শাস্তি হয়েছে। প্রথমত শাস্তি কি, তার চাকরি হারাইছে।
দ্বিতীয়ত শাস্তি কি, সে জেলে ছিল। তৃতীয়ত শাস্তি কি, সে তার যত পেনশনের টাকা ছিল 40-50 লক্ষ টাকা, সে সব কিছু কিন্তু সে বিসর্জন দিয়ে আসছে। চতুর্থ কি, যে সে তার পরিবারের সবাইকে হারিয়ে ফেলেছে। এবং এমনও, যেমন আমি আমার কথাই বলি, আমার বাবা ছিল শ্রীমঙ্গলে 14 রাইফেল ব্যাটালিয়নে। আমার বাবা ছিল আমার পরিবারের উপার্জন ক্ষমতা ব্যক্তি। আমার বাবা যখন জেলে গেল তখন সেই পরিবারে হাল ধরবে কে? আচ্ছা, আমি আরেকটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে আপনার 3 দফা যে দাবিটা নিয়ে আসছেন, সেই 3 দফা দাবিগুলো কি কি? প্রথম দাবিটা হচ্ছে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, অর্থাৎ 18,000 সামথিং বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ধারা বাতিল করতে হবে, 2-এর ধারা। এখানে কিন্তু তদন্ত কমিশন যেটা গঠন করছে তাকে হাত পা বাইদা দিছে, মানে হাত পা বাইদা বলছে যে এমন একটা অবস্থা, বলছে যে রুমের মধ্যে সেরা দিয়ে, বলছে অন্ধকার রুমের মধ্যে সেরা দিয়া হাত পা বাইদা রেখে দিছে, এরকম একটা অবস্থা। আর তৃতীয়ত বাংলাদেশ রাইফেলস যে নামটা বিডিআরদের উজ্জীবিত করে, সেই নামটাকে পুনরায় আবার বাংলাদেশ রাইফেলস করতে হবে। কারণ যেটা বর্ডার গার্ড ব্যাটালিয়ন নামে আছে সেটা কিন্তু মানুষ গ্রহণযোগ্য ভালোভাবে মেনে নেয় নাই, কিন্তু বাংলাদেশ রাইফেলস সবার কাছে একটা গ্রহণযোগ্যতা ছিল। তো আসলে যেমনটি বলছিলাম এমা, যে এখানকার বর্তমান যে পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে একটু জানার চেষ্টা করলাম। এবং 10 সদস্যের টিম কিন্তু আসলে কিছুক্ষণ আগেই ডিসি মাসুদের নেতৃত্বে কিন্তু আসলে তারা গিয়েছেন এবং সেখানে গিয়ে আলোচনা করবেন এবং পরবর্তী কর্মসূচি কিন্তু আসলে সেই আলোচনার প্রেক্ষিতেই কিন্তু তারা জানাবেন। তো এই ছিল আমার কাছে শাহবাগ প্রান্ত থেকে সর্বশেষ। এমা। মুনতাসির, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশনের নিবন্ধন চেয়ে আবেদন করেছে 147টি রাজনৈতিক দল। শর্ত পূরণের পাশাপাশি কমিশনের দৃষ্টি আকর্ষণে কিছু দল প্রস্তাব করেছে বাহারি নাম। দলের নামের সঙ্গে বেকার শব্দটি যুক্ত করে আবেদন করেছে 5টি দল। আছে নাকফুল বাংলাদেশ, নৈতিক সমাজ, মৌলিক বাংলা নামের দলও। বিস্তারিত জানাচ্ছেন এমআর আসাদ। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন চেয়ে গেল 10 মার্চ বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। 20 এপ্রিল পর্যন্ত দেয়া সময়ে আবেদন করে 65টি দল। এরপর আরও 2 মাস সময় বাড়ায় ইসি। দ্বিতীয় দফায় আবেদন জমা পড়ে আরও 82টি। যাচাই বাছাই উত্তীর্ণ হলে সংশ্লিষ্ট দলকে নিবন্ধন সনদ দেবে কমিশন। জারি হবে প্রজ্ঞাপন। নিবন্ধনের আবেদন করা 147টি দলের তালিকায় দেখা যায় জনগণ ও জনতা শব্দ যুক্ত আছে 33টি নামের সঙ্গে। ইসলাম, মুসলিম ও ফরায়েজি নামযুক্ত আবেদন এসেছে 10টি। মাওলানা ভাসানীর নাম যুক্ত করে দলের নাম জমা পড়েছে 5টি। আর সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট শব্দ রেখে আবেদন করেছে 4টি দল। নাকফুল বাংলাদেশ, নৈতিক সমাজ, মৌলিক বাংলা, জাগ্রত বাংলাদেশ নামেও আবেদন জমা পড়েছে। নামের সঙ্গে বেকার শব্দ রেখে আবেদন করেছে 5টি দল। আছে বাংলাদেশ সংখ্যালঘু দল ও বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশনের নাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 93টি আবেদনের বিপরীতে নিবন্ধন সনদ পায় 6টি দল। বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 50টি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। প্রকোপ বাড়ছে ডেঙ্গু ও করোনায় গেল মাসের চেয়ে আক্রান্ত বেড়েছে 3 গুণ। শুধু জুন মাসেই মারা গেছে 16 জন। এদিকে ডেঙ্গুতে জানুয়ারি থেকে জুন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 7,800। মাসের 24 দিনেই আক্রান্ত 3,500। বিশেষজ্ঞরা বলছেন প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। এ বিষয়ে আরো জানাতে মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। ডিএনসিসি হাসপাতালের কোভিড পরীক্ষা বুথে চাপ কেমন দেখছেন এবং করোনা নতুন করে যে প্রকোপ বেড়েছে নিয়ে চিকিৎসকরা কি বলছেন? ইমা, কিছুক্ষণ আগে আমি এসে পৌঁছেছি ডিএনসিসি হাসপাতালে আইসিইউতে। তো আইসিইউর এখানে অনেক বাধ্যবাধকতা, কিন্তু তারপরও আমি এখানে ঢুকতে পারলাম। তো এখানে আমি ঢুকে যেটা জানতে পারছি যে আজ পর্যন্ত, সকাল থেকে এই পর্যন্ত এখনো কোনো রোগী ভর্তি হয়নি, কিন্তু এখানে ভর্তি আছে 14 জন রোগী, যেটা হচ্ছে গতকাল পর্যন্ত 14 জন রোগী ভর্তি হয়েছিল। তো আমি আপনাকে দেখাতে চাচ্ছি আইসিইউর ভেতরে এখনো পর্যন্ত রোগী আছেন এবং তাদের কিছুক্ষণ আগে ডাক্তারের সাথেও কথা বলে এসেছি। সবারই মোটামুটি অবস্থা এতটা সংকটজনক না। মোটামুটি তারা বলছেন যে প্রত্যেকেরই সমস্যা থেকে তারা উঠে যাচ্ছেন এবং অনেকে সুস্থ হয়ে বাড়িও চলে গেছেন। আমি এই বিষয়ে এক কোভিড আক্রান্ত এক পেশেন্টের স্বজনের সাথে কথা বলবো। তার কাছে জানতে চাইবো কি সমস্যার সম্মুখীন হয়ে তারা রোগীকে হাসপাতালে নিয়ে এসেছেন। হ্যাঁ, প্রথম দিন আমাদের নানু, আর কি আমার নানু, ওনার জ্বর আসছিল, জ্বর উঠানামা করতেছিল একটু।
হঠাৎ জ্বর একসময় কমে আবার বাড়তেছে। তারপর হঠাৎ করে পরের দিন, ওই দিন আমরা ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, ঈদের দিন ছিল, ডাক্তার একটু ছিল না, তো পরের দিন আবার ওনার বিপিটা একটু উঠানামা করতেছিল। বিপি উঠানামা করার পরে ওনাদের নিয়ে যাই আমরা হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখে বলে কয়েকটা ওষুধ দিচ্ছে। ওষুধ দেওয়ার পরে আমরা ছিলাম গ্রাম থেকে আসলাম, আসে ডিএনসিসিতে আসার পরে আমাদের যেই কোভিড টেস্টটা দিল, কোভিড টেস্ট দেওয়ার সাথে সাথে কোভিডে পজিটিভ আসছে। তো রোগীর মূলত আপনার খাওয়া দাওয়ার অনীহা এটা অনেক বেশি, আর বমি একটা ভাব থাকে, আর জ্বর ওঠানামা সবসময় প্রত্যেক দিন জ্বর ওঠানামা করতেছে। আর রোগী এমনি মোটামুটি এখন সুস্থ, অনেকে চলে গেছে, যাদের কোভিড নেগেটিভ আসছে তাদেরকে ওনারা ছেড়ে দিচ্ছেন, অ্যান্ড সব কিছু ঠিক আছে। এই ইমা, যেমনটি বলছিলাম যে এখনো পর্যন্ত আমি কিছুক্ষণ আগে দেখে এসেছি অনেক বড় লম্বা লাইন দিয়ে অনেকে পরীক্ষা করছেন। কোভিড পরীক্ষাটা এখন মুখ্য বলে দাবি করছেন অনেকে, যে অনেকে বলছেন যে কোভিডটা যতক্ষণ পর্যন্ত তাদের পরীক্ষা শনাক্ত করতে না পারছেন, যতক্ষণ পর্যন্ত কোভিড শেষ করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত তারা একটু। মুন্নি, আপনাকে ধন্যবাদ। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে করোনার নমুনা পরীক্ষা। বিভিন্ন উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, আর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ডেঙ্গুর পর এবার খুলনায় নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনাও। এ পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে 218 জন, এর মধ্যে 188 জন চিকিৎসা নিয়েছে। বিভাগের বেশি আক্রান্ত হচ্ছে নড়াইল জেলায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 10 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং ভর্তি রয়েছে 5 জন। এ পর্যন্ত ডেঙ্গুতে 2 জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত 5 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেডিসিন ওয়ার্ডে সাধারণ রোগীদের পাশাপাশি ডেঙ্গু রোগীদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ রোগীদের। খুলনা মেডিকেল কলেজ তো বিভাগীয় অনেক বড় মেডিকেল, সেক্ষেত্রে আমরা চাই যে এই করোনা রানিং হওয়ার কারণে আমাকে এই করোনা ইউনিটের দিক মানুষ একটু ফোকাস বেশি দেয়। আমরা সোমবার আইনে ভর্তি করছি, ভর্তি করার পর মোটামুটি আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট ভালো, আসার সাথে সাথে ভর্তি করে এনেছে এবং কয়েকটা রিপোর্ট দিছে, ডেঙ্গু রিপোর্ট এবং করোনা রিপোর্ট দিচ্ছে। করোনা নেগেটিভ আসছে কিন্তু ডেঙ্গুটা পজিটিভ আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ডেঙ্গু উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মেডিসিন ওয়ার্ডে মেল ফিমেল আলাদা ডেঙ্গু কর্নার আছে, শিশু ওয়ার্ডে আলাদা শিশুদের জন্য ডেঙ্গু কর্নার আছে। 40 বেডের রেড জোন এবং ইয়েলো জোন ডেডিকেটেড আইসোলেশন আছে এবং 10 বেডের আইসিইউ আমাদের প্রস্তুত আছে। করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জরুরি ভিত্তিতে কিট সরবরাহ ও মশক নিধন কর্মসূচি আরও জোরদার করার দাবি জানিয়েছেন নগরবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। যমুনা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে টাঙ্গাইল সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ 5 শতাধিক পরিবার। এছাড়া কাকুয়ার, ঝাউগাড়া, ওমরপুর, দক্ষিণপাড়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন আতঙ্কে মানুষ। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার দাবি তাদের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। টাঙ্গাইল সদর উপজেলায় যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ 5 শতাধিক স্থাপনা। এছাড়া বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে অনেক আবাদি জমিও। প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন আতঙ্কে অনেকে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন। তাতে বাড়িঘর জমির পাশাপাশি হারাচ্ছেন জীবিকা। মাঝে মাঝে আমরা বাড়ি নিয়ে সে বাড়িগুলোকে ভেঙে আরেক জায়গায় উঠে আবার কিছুদিন পর ফের আবার সেটা নদী ভেঙে যায়। এটা যদি সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, দেখা যাবে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ আমরা একেবারে বিলীনের মুখে চলে যাব। যাদের বাড়ি ভেঙে গেছে তাদের জায়গা জমি নাই, খোলা আকাশের নিচে চালগুলো নিচু করে দিয়ে তারা বসত ভিটায় বাড়ি বসত করছে। তো জমি জমা তো নাই, করার জমিতে বাড়ি না রয়েছি, আর জায়গা বাসাও পাওয়া না, মাসে জায়গা বাসাও দেয় না। আদৌ কোন সরকারি আমাদের প্রতি কোনো লক্ষ্য করে নাই। এখানে লক্ষ লক্ষ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সে বাড়ির কবলিত ভেঙে সব যারা ছিন্ন বিচ্ছিন্ন হয় কে কোথায় আছে তার কোন হিসাব। আমরা এখানে কয়েক হাজার মানুষ আমরা এখানে আস্তে আস্তে ভাঙনের মানুষগুলো এখানে আসছে। ভাঙন এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের অনুমোদন পেলেই কাজ শুরু করার কথা জানান এ প্রকৌশলী। যমুনা নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে, ইতিমধ্যে টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগের পক্ষ থেকে সেখানে সরেজমিনে
পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন রিপোর্ট আমরা আমাদের ঊর্ধ্বতন স্যারদের নিকট প্রেরণ করছি। স্যাররা যদি নির্দেশনা দেয় এবং বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে হয়তো আমরা খুব শীঘ্রই কাজ আরম্ভ করতে পারবো বলে আশাবাদী। নদী ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নদী পাড়ের মানুষের। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু, লঙ্ঘন না করতে উভয় পক্ষকে ট্রাম্পের আহ্বান। শান্তির বার্তা আসতেই নামছে জ্বালানি তেলের দাম। মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসিনা কামালের পক্ষে আইনজীবী নিয়োগ। আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় 16 জনের সম্পৃক্ততার প্রমাণ। নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে 147টি রাজনৈতিক দলের আবেদন, বাহারি নামের ছড়াছড়ি। এবং নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা ডেঙ্গু, হাসপাতালে বাড়ছে নমুনা পরীক্ষা। সতর্কতার পাশাপাশি ভ্যাকসিন নেওয়ার পরামর্শ। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।